আমার বিয়ারে কি খবরে, আমার বাবার কি এই বয়সে আইলো রে। যে বাড়ির উঠানে শৈশব কেটেছে সে বাড়িতেই এখন নিথর দেহে সাদা কাফনে শুয়ে আছেন আবুল কালাম। লাশবাহী গাড়িতে সন্তানের নির্জীব প্রাণের দেহ দেখে মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। আমার বিয়ারে কি খবরে, আমার বাবার কি এই বয়সে আইলো রে। দুই সন্তানকে রেখে পরপারে পাড়ি দেয়া আবুল কালামের স্ত্রীও এখন পাগল প্রায়। কোমলমতি দুই শিশু সারা রাত বাবাকে খুঁজে ফিরে, বাবা বাবা করে, কিন্তু আবুল কালামের নিথর দেহে আজ নেই কোনো সাড়া। এক মুহূর্তেই শেষ হয়ে যায় এক পরিশ্রমী স্বপ্নবুনন জীবনের গল্প। সাধারণভাবে জীবনযাপন করলেও শিশুদের রেখেছিলেন রাজার হালে। কোনো আবদারই অপূরণ রাখতেন না তিনি। অবুঝ বাচ্চা দুটো আজ শুধু তাকিয়ে থাকে দরজার দিকে, বাবা ফিরে আসবেন এই আশায়। আমার কলিজারা যেন কোনো অভাব অনটন না দেয়, কোনো কষ্ট না দেখে। আমার কলিজারা, তার বাবা সাধারণ মানুষ ছিল, কিন্তু কিন্তু তার ছেলে মেয়েদের তিনি রাজকীয় ভাবে লালন পালন করে রাখেছে গো। সারাক্ষণ বাবার সাথে থাকছে, ড্যাডি তুমি কখন আসবে, বাবা আমি রুটি সস খাবো, আমার জন্য কোক চিজ নিয়ে আসো। বাবা রে কি খুশি হয়ে গেছে, কালকে রুটি সস সবাই নিয়ে আসছে, বাবার দেখে কত খুশি হয়ে গেছে। মশাই কামড় দিব, বাবা তোমরা মোবাইল দেখো আমি নিয়ে আসি। হ্যাঁ মজা দিস রে, দুজনকে সুন্দর করে তুইয়া গেল রে, রুটি সব নিয়েছে। এখন শিশু দুটি এতিম হয়ে যাওয়ায় দিশেহারা আবুল কালামের স্ত্রী প্রিয়া। প্রিয় মানুষটির জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেললেও এখন চোখের পানি মুছে দেওয়ার মতো সেই প্রিয়জন নেই। তুমি করেছি দিয়া গেলা, আজকে তুমি কি রেছি দিয়া গেলা রে। আমার মানিকরা কষ্ট পায়, আমার কলিজারা তো আর বিদায় দিব না। এটাই তোমার কি শেষ ছিল, এটা কি তোমার শেষ ছিল যাওয়া। অনেকক্ষণ ধরে খালি পাবো তত ভালো দিই, পায়ের ভিতরে ভালো গুলা পড়তেছে, জুতো পড়তেছে। আমি করে খেয়েছে মনে মনে তখন সময় লাগে জুতো পড়তে। আল্লাহ আজকে কিল্লি কেন জুতো পড়তেছে রে, আমার তো মনটা কেমন জানি করছে তখনই রে। কে জানে আমার কলিজাটায় তখন যাইব গা। আর কি যাবো, আমরা কি যাবো, আমার কলিজা গো বাবার তো ফিরত দিতে পারবো না। কারো যেন এমন গতি না হয়, কারো যেন সন্তান হারা, বাবা হারা, স্বামী হারা যেন কারণ না হয়। আমি এটা চাই। আর আমাদের কি বলবো, আমাদের বাংলাদেশ তো ঘৃণা করি না, বাংলাদেশের মানুষ কেউ না, কিন্তু বাংলাদেশের মানুষ অসচেতন, তারা সচেতন ভাবে কোনো কিছুই কাজ করে না। আমাদের সরকার কোনোভাবেই তারা ঠিক মতো তাদের সঠিক কাজটা সম্পূর্ণ করে না, তারা ঠিক মতো সচেতন থাকে না। সরকার যদি আজকে সচেতন থাকতো, যারা কাজ করছে তারা যদি সচেতন থাকতো, তাহলে আমার কলিজা এমনি যাইতো না, আমার সন্তানরা বাবা হারা হইতো না। কে ওদের এমন কইরা পালবো রে। আমার কলেজেরা দিনটা রাতটা পোয়াইলে তাদের 2000 টাকা খরচ দিত, রিক্সাটা প্রতিদিন করতো। রাজধানী ফার্মগেটের মেট্রো রেল লাইনের নিচে বিয়ারিং প্যাড খসে পড়ে নিহত হন আবুল কালাম আজাদ। সোমবার রাত 2টোর দিকে তার মরদেহ পৌঁছায় নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠিতে। আর তখন থেকেই গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। সরকারের গাফলতির কারণে আমার ভাই মরছে রে, আমার ভাই এমনি মরে নাই রে, আমার ভাই তো সতর্ক, আমার ভাই তো রাস্তার পাশ দিয়ে হাঁটেছিল রে, আমার ভাই রে, ও আমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার কলিজা গেছে গা। সকাল 9টায় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই এখনো বিশ্বাস করতে পারছেন না এই হঠাৎ মৃত্যু।
পরিবারসহ স্থানীয়রা বলছেন এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতির ফল। তারা ক্ষতিপূরণ সহ দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। টোটাল একটি অব্যবস্থাপনার কারণে আজকের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ন্যায্য বিচার দাবি করি এবং সরকারের কাছে এই পরিবারের এবং এই যে লোকটি মারা গেছে তার পরিবার এবং তার সন্তানদের জীবনের সার্বিক নিরাপত্তা আমি এই সরকারের কাছে দাবি করছি। শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার এটা নিয়ে নির্দেশনা দিয়েছেন এবং ঢাকায় গেলে ওই পরিবারের জন্য পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে। আমরা পরিবারের পাশাপাশি গ্রামবাসীরও একটাই দাবি, যে অবহেলা একজন মানুষকে প্রাণ দিতে বাধ্য করেছে, এই অব্যবস্থাপনা যেন আর কারো জীবন না কেড়ে নেয়।